তিনি যে 500 কোটি টাকার চোরাচালানে জড়িত ছিলেন, এখন তো এগুলি বেরিয়ে আসছে। এবং যারা খুনি চক্র, তারা খুল নীল নকশা করে তারা কিন্তু যে খুনের পরিকল্পনা করেছে, আজকে এটা খুবই স্পর্শকাতর বিষয়। আনোয়ার আজিম যিনি খুন হয়েছেন, আজকে তিনি তিনি তার জবাবদিহি তার ভবিষ্যতের বিয়েতেই তদন্তে বেরিয়ে আসবে যে আসলে কি উনি খুন হয়েছেন না কি অন্য কিছু। যদি খুন, আপাত দৃষ্টিতে আমরা বুঝছি যে উনি খুন হয়েছেন, কিন্তু সেটা তো এখনো প্রমাণিত না। দুইজন যে সরকারের পারপাস সার্ভ করেছেন, যে দুইজন সরকারের দুই প্রধানের যে সেই হেফাজতের কাহিনী থেকে আরম্ভ করে বিভিন্ন কার্যক্রমে এই বেনজির ভূমিকা রেখেছে। জেনারেল আজিজ একটি 2024-এর ইলেকশনকে যে করেছে, করার পর এই সরকারই তাদেরকে আজকে বিচারের আওতায় আনছে। যে জিনিসটা বলতে চাই যে আপনি এমপি আজিম অর্থাৎ আনার সম্পর্কে কথার অবতারণা করেছেন। আমি এখানে তিনটি বিষয় একসাথে যদি বলি, জেনারেল আজিজ যিনি সেনাপ্রধান ছিলেন সাবেক আর কি, এবং পুলিশের আইজি বেনজির আহমেদ, এবং বর্তমানের একজন সংসদের সংসদ সদস্য এমপি আজিম। তা আমি একে একে যদি বলি, আমি একবারই বলার সুযোগটা চাই। আজিমের কথাটা আপনি প্রথম বলেছেন। সত্যিকারভাবে কি বাংলাদেশের রাজনীতিটা এত মানে পচনশীল পর্যায়ে গেছে, অসুস্থ অবস্থায় গেছে যে আমরা যারা কালো টাকার মালিক, যারা দুর্বৃত্তায়িত রাজনীতির সাথে জড়িত, যারা এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে, টাকা কোত্থেকে আসে এটা বড় কথা না, টাকা থাকলে হলো তাকে নমিনেশন দিতে হবে। রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নাই, ভালো লোকরা নমিনেশন পায় না, যেহেতু ভালো লোকদের তো আর অগাধ টাকা নাই। আপনি সেই কারণে আজকে দেখেন সংসদটা কিন্তু কোয়ালিটি সংসদ হচ্ছে না, এবং সেই কোয়ালিটি সংসদ হতে হলে কোয়ালিটি মানুষ লাগবে, কোয়ালিটি নমিনেশন দিতে হবে। আজকে এমপি আজিম সংসদ সদস্য হিসাবে তিনি খুন হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি একজন মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে। সুতরাং আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু পাশাপাশি তার যে চিত্রটি উঠে আসছে এটাও আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আগামী দিনের রাজনীতির জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য। এখন এমপি আজিম কলকাতায় খুন হলেন, তিনি এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতেন, এলাকায় ওবায়দুল কাদেরের ভাষায় তিনি খুব পপুলার ছিলেন। পাশাপাশি তিনি যে 500 কোটি টাকার চোরাচালানে জড়িত ছিলেন, এখন তো এগুলি বেরিয়ে আসছে। এবং যারা খুনি চক্র, তারা খুল নীল নকশা করে তারা কিন্তু যে খুনের পরিকল্পনা করেছে, আজকে এটা খুবই স্পর্শকাতর বিষয়। এবং এটা কিন্তু মানে শিউরে ওঠার মতো, বর্ণনা করার মতো নয়। কারণ মাংসগুলি খুন করে, শ্বাসরোধ করে খুন করে, তাকে মাংসগুলো টুকরো টুকরো করে পলিথিন ব্যাগে ঢুকিয়ে মশলা দিয়ে হলুদ দিয়ে সেটাকে রেখে পরে সে মাংসগুলি আশেপাশের খালে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে কসাই জিহাদের ভাষ্য অনুযায়ী। এখন একটা প্রশ্ন আসে, যেটা অনেকেই প্রশ্ন করছেন, যে আপাত দৃষ্টিতে এইসব শোনার মধ্য দিয়ে আমরা জানি তিনি খুন হয়েছেন এবং এইভাবে হয়েছে, কিন্তু প্রমাণ তো লাগবে। যেই কারণে কিন্তু কলকাতা পুলিশ কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তিনি খুন হয়েছেন এই কথাটা কিন্তু তারা বলেন নাই, যেহেতু আপনারা সবাই জানেন যে খুন হওয়ার জন্য যে আইন কিংবা যে দরকার সেই জিনিসটা তারা এখনো পান নাই। আমাদের বক্তব্য হলো যে যে কোনো খুনকেই আমরা নিন্দা করি, যে কোনো খুনকেই গ্রহণযোগ্য নয়, আইনের দৃষ্টিতে হওয়া দরকার। কিন্তু এই খুনের পিছনে আমরা যারা রাজনীতি করি, আমরা যদি আমাদের কর্মফল তো আল্লাহই লিখে রাখেন, আমাদের মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তো আল্লাহ, আমাদেরকে তো জবাবদিহি করতে হবে। কিন্তু তারপরও এই জীবনে আমরা যেটা পড়ি, মালিক ভাই ভালো বলতে পারবেন, রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ আমরা ইহকালেও সফল হতে চাই, পরকালেও সফল হতে চাই। ইহকালে আমরা হাসানা চাই
কারণ ইহকালে হাসানা কিংবা সফল হতে হলে আমাদেরকে তো সেইভাবে থাকতে হবে পরকালকে পাওয়ার জন্য। কিন্তু আজকে ক্ষমতার দম্ভ মোহে আমরা পরকালকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। আমরা উপর দিয়ে জনগণকে আমরা কিছু দান খয়রাত করি, হয়তো সেটা দিয়ে সস্তা পপুলারিটি আমরা অর্জন করি, কিন্তু সত্যিকার ভাবে রাজনীতিটা কোথায় চলে যাচ্ছে? আপনি যে শিরোনাম করেছেন, এই পাপের বোঝা কে বহন করবে? পাপের বোঝা তো আমাদের প্রজন্মের উপর, আমাদের উপর আসতেছে। তো যাই হোক, এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, যেহেতু সময় সীমাবদ্ধতা আছে আপনার। আমি খালি হেডলাইনগুলি বলে যাই। এটা গেল একজন মাননীয় বর্তমান সংসদ সদস্যের কথা, যাদের কারণে ভালো লোকেরা নমিনেশন পায় না। এবং সেই জিনিসটা আজকে এমপি আজিম আনোয়ার আজিম, যিনি খুন হয়েছেন, আজকে তিনি তিনি তার জবাবদিহি তার ভবিষ্যতের ইয়েতেই তদন্তে বেরিয়ে আসবে যে আসলে কি উনি খুন হয়েছেন না কি অন্য কিছু। যদি খুন, আপাত দৃষ্টিতে আমরা বুঝছি যে উনি খুন হয়েছেন, কিন্তু সেটা তো এখনো প্রমাণিত না। কিছু কোনো আলামত আমরা পেয়েছি। সুতরাং সেই তার যে কাপড়, সেই কাপড়গুলো ফরেন্সিক করে ডিএনএ টেস্ট করে অ্যাটলিস্ট প্রমাণিত হতে হবে যে এটা তার ছিল। তো আমি এর পাশাপাশি দুইটা কথাই বলে শেষ করবো এই পর্বে, যে সাবেক সেনাপ্রধান আজিজের কথা এবং বেনজিরের কথা। এটা কি এখন বলবো না পরের বার বলবো? না, অসুবিধা নাই, আপনি অল্প করে বলে ফেলতে পারেন। অল্প করে বলে যাই যে দেখেন, সেনাপ্রধান আজিজ, তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনি জানেন যে আমেরিকান একটা আছে ভিসা নীতি, একটা আছে নিষেধাজ্ঞা। ওদের তো অনেকগুলি অ্যাক্ট আছে। একটা আছে ফরেন অপারেশন ও রিলেটিভ প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের ধারা 7031C। সেখানে সেইটার জন্য যে অভিযোগটা করা হয়েছে যে উনি গুরুতর দুর্নীতির অভিযোগ এটা এনেছেন। এক, দুই নম্বর হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অবজ্ঞা করেছেন। দুই, তিন নম্বর হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের যে প্রক্রিয়া রয়েছে তার উপর মানুষের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার তিনি চেষ্টা করেছেন। চার, আইনি বিচার প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে তিনি দুর্নীতি করেছেন এবং তার ভাইকে বাংলাদেশে বাঁচানোর চেষ্টা করেছেন, এই সব ইত্যাদি ইত্যাদি। এটা আমরা জানি। তার ভাইকে তিনি যে আপনারা সবাই জানেন তথ্য দিয়ে পাসপোর্ট পাইয়ে দেন ইত্যাদি ইত্যাদি, এটা হলো তার ক্ষমতার অপব্যবহার। তো এই বিচারটা বাংলাদেশে কিন্তু দেখেন ক্ষমতা, এখন প্রশ্ন করবেন যে আজিম তো ক্ষমতা থাকার সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় তার খুন হয়েছেন স্বার্থের দ্বন্দ্বে, চোরাচালানের কারণে, বিভিন্ন কারণে। কিন্তু সাবেক সেনাপ্রধান এবং আইজিপি বেনজির আহমেদ, তিনি পুলিশ প্রধান ছিলেন, তার উপর আমেরিকার নিষেধাজ্ঞা ছিল এবং তাকেও সরকারের পক্ষ থেকেই ব্যারিস্টার সুমন বর্তমান সংসদ সদস্য, তিনি দুদকে অভিযোগ করেছেন তার ইয়ের ব্যাপারে, তার যে দুর্নীতির ব্যাপারে, এবং সেটা কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপের মতো একটি বড় প্রতিষ্ঠান তার বিরুদ্ধে লিখেছে। এখন প্রশ্ন আসে, এগুলি কি ক্ষমতার দলের ভিতরের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, নাকি? এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। কারণ সুমন, সে সোশ্যাল মিডিয়ায় ভালো কথা বললো, সেও তো আওয়ামী লীগ করে, কিংবা বসুন্ধরা গ্রুপ, সেও কিন্তু একই গ্রুপেরই প্রতিষ্ঠান। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমি এখন কনক্লুডিং লাইনে চলে আসতে চাই। আজকে বেনজির এবং যেটা ইয়ে হয়েছে আমাদের আজিজ, তারা সাবেক হওয়ার পর তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সাবেক হওয়ার পর অভিযোগ এনেছিল আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, তিনি ক্ষমতা থেকে আসার পর অভিযোগটা এনেছিলেন কারা? অভিযোগটা এনেছিলেন বিরোধী দল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগটা এনেছেন ক্ষমতা থেকে যাওয়ার পর বিরোধী দল। এখানে কিন্তু আপা খেয়াল করবেন, এই দুইজন সরকার, দুইজন যে সরকারের পারপাস সার্ভ করেছেন, যে দুইজন সরকারের দুই প্রধানের যে সেই হেফাজতের কাহিনী থেকে আরম্ভ করে বিভিন্ন কার্যক্রমে এই বেনজির ভূমিকা রেখেছে। জেনারেল আজিজ একটি 2024-এর ইলেকশনকে যে করেছে, করার পর এই সরকারই তাদেরকে আজকে বিচারের আওতায় আনছে। প্রথম কথা হলো, এই যে বিচারের আওতায় আনা, অর্থাৎ যেটা ওবায়দুল কাদেরের ভাষায়, যে কেউ যদি অন্যায় করে থাকে তার দায় আমরা নেব না। ভালো কথা। তাহলে আজকে এটা একটা মেসেজ, যারা সেনা প্রধান, পুলিশ প্রধান, ডিবি প্রধান,
র্যাব প্রধান থেকে আরম্ভ করে কিংবা যে কোনো প্রতিষ্ঠানের প্রধানদের কাছে যে আজকে আপনি ক্ষমতায় থাকবেন, কালকে যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, আপনি যখন ক্ষমতায় থাকবেন না, তখন আপনাকে জবাবদিহির মানে জায়গায় আসতে হবে। সেটা আপনার সমর্থিত সরকার ক্ষমতায় থাকুক অথবা অন্য কোনো সরকার ক্ষমতায় আসুক, কারণ অন্যায় এক পর্যায়ে যে পাপ আপনি যেই করেছেন, এই পাপের বোঝা কিংবা অন্যায়ের বোঝা ভবিষ্যৎ প্রজন্ম কখনো নেবে না। তাই আমি বলতে চাই আজকে আমাদের সেই সোল সার্চিং এর জায়গায় আসতে হবে, আমাদেরকে রিকারেকশনের জায়গায় আসতে হবে। আমরা যেখানে একজন নাগরিক থেকে আরম্ভ করে আমরা সবাই যেন ভালো হয়ে যাই, আমরা যেন সচেতনতায় ভুগি, এবং এই তিনটা উদাহরণ একসাথে বাংলাদেশকে একটি নতুন জাগরণের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশকে নতুন একটা রাজনীতির দিক নির্দেশনার দিকে নিয়ে যাবে। আমি এটাই বিশ্বাস করি। ধন্যবাদ।